আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে হাজির হলাম। এবার জানতে পারবেন বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার শীঘ্রই শুরু হবে, অর্থাৎ বিচার শুরু হতে যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের। আরও কি তথ্য দিয়ে শেখ হাসিনা সরকারের আমলে বিডিআর বিদ্রোহ ঘটানো হয়েছে তা নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট। এদিকে আরও ভয়াবহ তথ্য এবার প্রকাশ করলেন সালাউদ্দিন। তিনি স্পষ্ট করে তথ্য দিয়ে বলছেন শেখ হাসিনা দিল্লিতে বসে এখন ষড়যন্ত্র করছে। আরও কি তথ্য দিয়ে এই শেখ হাসিনা এবং দিল্লির মধ্যে যে সম্পর্ক সে বিষয় নিয়ে কি তথ্য দিয়েছেন জানতে পারবেন। সে সাথে হাসিনাকে নিয়ে এবার কি বিপদে পড়তে যাচ্ছে এই মোদী সরকার তাও জানতে পারবেন। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরবো দণ্ডপ্রাপ্ত 57 বাংলাদেশিকে এবার ক্ষমা করে দিয়েছে আমিরাতের প্রেসিডেন্ট, অর্থাৎ কারাগারে থাকা 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে এবং তাদের এখন কি করা হবে, তাদেরকে ওই দেশে রাখা হবে নাকি দেশে পাঠিয়ে দেওয়া হবে, কি কি বিষয় উঠে আসলো ভিডিওর শেষ অংশে এই বিষয়টাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার কিন্তু উঠে আসতে যাচ্ছে বিডিআর বিদ্রোহের আসল কিছু ঘটনা। এবার বিডিআর বিদ্রোহ নিয়ে ব্যাপক তথ্য দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং শেখ হাসিনার আমলে যে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল, অর্থাৎ 57 জন সেনাকে হত্যা করা হয়েছিল, তার এবার পুনঃ তদন্ত হবে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন, বর্তমান সরকার জনগণের অধিকার শোষণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুরু হতে যাচ্ছে। উপদেষ্টার সঙ্গে সোমবার সকালে বাংলাদেশের সচিবালয়ের দপ্তরে বাংলাদেশের নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত তার সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন। তিনি বলেন, দুদেশের মধ্যে মানব পাচার প্রতিরোধ, কৃষি পুনর্বাসন ও বীমা, পুলিশ বাহিনীর পুনর্গঠন ও সংস্কার, মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকের শুরুতে উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ব্যাপক ধরনের বর্তমান আলোচনাও করেন। সে সাথে জলবায়ু পরিবর্তন নিয়েও কয়েকটি তথ্য দিয়েছেন। তবে বিডিআর বিদ্রোহটা নিয়ে সাংবাদিকদের আরও কি বলেছেন। দীর্ঘ 15 বছর আগে বর্তমান বিজিবি বিদ্রোহের সময় ঢাকা পিলখানা সংঘটিত হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত শুরুর কথা বলেছে অন্তর্বর্তী সরকার এই স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে এই ঘটনাটি। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনে 2টি মামলা হয়। হত্যা মামলা 2013 সালের 5 নভেম্বর 850 জনের বিচার কাজ শেষ হয়েছে। এতে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। খালাস পান 278 জন। এবার তুলে ধরতে যাচ্ছি, এবার ভারতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, এমনটা তথ্য দিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি বলেছেন, এই আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। এই বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন, দিল্লিতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছেন তিনি। 15 থেকে 17 বছর তার ফ্যাসিবাদের দোসররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনও বসে রয়েছেন এবং মনে করেছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবেন এবং দেশের এ ছাত্র জনতা সে সুযোগ দেবে না। বহির্বিশ্বের কোনো শক্তি, কোনো ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। সালাউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগের স্বৈরাচার পতন হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে এলে আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন। এই মাটি শহীদদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা ও তার দোসররা তারা আর কখনো অপবিত্র হাতে এই দেশ পাবে না। দলীয় নেতাকর্মীদের জানান, সর্বশেষ 2014 সালের 14 জন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী সুলভি দলের কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সালাউদ্দিন আহমদ। 15 সালের 10 মে রাতে রাজধানী ঢাকার উত্তরার একটি বাসা থেকে তিনি নিখোঁজ হন। 2 মাস 1 দিন পর ভারতের মেঘালয়ে রাজ্যের শিলং শহরের গলফ কোর্স ময়দান থেকে উদ্ধার হন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন পর সালাউদ্দিন আহমেদ ঢাকায় ফেরেন। এরপর কুমিল্লা সহ কয়েকটি বন্যা দুর্গত এলাকায় তিনি ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 চকরিয়া পেকুয়া আসন থেকে 2 বার 1996 ও 2001 সালে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার স্ত্রী হাসিনা আহমেদও একবার 2018 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। চলুন এবার আসি শেখ হাসিনাকে নিয়ে এবার কি করবে দিল্লি।
এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কারণ ইতিমধ্যে তার লাল পাসপোর্ট বাতিল হয়ে যাবে কিন্তু আর কিছুদিনের মধ্যেই। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5ই আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। গণমাধ্যমের বিভিন্ন খবরে বলা হয়েছে, শেখ হাসিনা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছে, কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের শেখ হাসিনার জায়গা হবে না। এই পরিস্থিতিতে তাকে হয়তো ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসেবে থাকতে হবে, না হয় তাকে দেশে ফিরে আসতে হবে। বিসিবির এক প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়। এখানে দেখার বিষয় ভারত হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়। তবে অনেক বিশ্লেষকরা মনে করছেন, যদি শেখ হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান, তাহলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক গড়তে চ্যালেঞ্জ তৈরি করবে। যদি এমনটা ঘটে, তাহলে দিল্লির কূটনৈতিক মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে। কেননা ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশ নয়, দিল্লির কৌশলগত অংশীদারও হচ্ছে বাংলাদেশ। এছাড়াও ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘনিষ্ঠ মিত্র হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারতের জন্য বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। এতে বলা হয়, দুই দেশের মোট সীমান্তে 4096 কিলোমিটার। এর মধ্যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে যদি কোনো বিদ্রোহ হয় দেখা দেয়, তাহলে তা বাংলাদেশের সাহায্য ছাড়া কোনোভাবেই মোকাবেলা করা দিল্লির জন্য কঠিন হয়ে পড়বে। কেননা রাজ্যগুলোর গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়ের জন্য বাংলাদেশে প্রবেশ করা তুলনামূলক সহজ। 2009 সালে শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জাতিগত বিদ্রোহ দমন করতে ভারতের তেমন বেগ পোহাতে হয়নি, কেননা হাসিনা ভারতের সাথে বেশ কয়েকটি সীমান্ত বিরোধ বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করেছিল। সীমান্ত নিরাপত্তার মূলে থাকলেও আর্থিক দিকও এখানে বেশ গুরুত্বপূর্ণ। 2015 সালের হাসিনা 15 বছরের শাসনামলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কের বিকাশ ঘটে। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের সড়ক, নদী এবং রেলপথ ব্যবহারের সুযোগ পেয়েছে। 2010 সালে থেকে ভারত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য বাংলাদেশকে $7 বিলিয়ন ঋণ দিয়েছে করেননি। যাই হোক, গত 15 বছর ধরে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগের প্রতি অটল সমর্থনের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে ভারত বিরোধী জন্ম নিয়েছে, তা লাঘবে দিল্লির আরও সময় লাগবে। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছে, তার স্বচ্ছতা নিয়ে বেশ উদ্বেগ রয়েছে জনগণের মধ্যে, এবং তারা যে ভোট চুরি করে ক্ষমতায় এসে তাও কিন্তু প্রমাণিত। এবং এবার সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, কারাগারে থাকা 57 বাংলাদেশিকে অবশেষে ক্ষমা করলো দুবাই। দণ্ডপ্রাপ্ত 57 আসামিকে কিভাবে ক্ষমা করলো আমিরাতের প্রেসিডেন্ট, সে বিষয়টা এবার তুলে ধরছি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গত মাসে আমিরাতের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে জড়িত বাংলাদেশের নাগরিকদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। এই সিদ্ধান্তের আওতায় দোষী সাব্যস্ত সাজা বাতিল এবং তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওমান। প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি দণ্ড কার্যকর স্থগিত করা এবং বন্দীদের দ্রুত নির্বাসনের নির্দেশনা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে বন্দী বাংলাদেশের নাগরিকদের কারাদণ্ডের মেয়াদ বাতিল করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ আল শামসি আমিরাতের সকল বাসিন্দাকে দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 53 জনকে ও 10 বছরের কারাদণ্ড, 1 জনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।